This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতে এসে দুবার ভোট দিয়েছে পাসপোর্ট জালিয়াতি চক্রের মাথা পাক নাগরিক আজাদ মল্লিক। মানে এটা কিভাবে সম্ভব? ভোট পর্যন্ত দিয়ে দিলেন। ডিটেইলে জানবো আমাদের রিপোর্টার সুজয় পালের কাছ থেকে। সুজয়, দেখো 2021 বিধানসভা ভোট, সেই বিধানসভা নির্বাচনে উত্তর দমদম যে রয়েছে বিধানসভা, সেই বিধানসভা এবং 2024 দমদম লোকসভা এলাকা থেকে ভোট দিয়েছে এই আজাদ মল্লিক। আজাদ মল্লিক নামে তার ভোটার আইডি কার্ড ছিল, সেই নামে ভোট দিয়েছে, যদিও তার পাকিস্তানের আসল নাম আজাদ হোসেন। কিভাবে সে ভোটার আই কার্ড বানালো, যেটা ইডি সূত্র মারফত জানা যাচ্ছে যে 2021 সে একজন ভারতীয় মহিলাকে বিয়ে করে তার পরিচয় ব্যবহার করে ভোটার আইডি কার্ড বানায় এবং সেটা নিয়েই সে ভোটাধিকার প্রয়োগ করেছিল। ফলে বুঝতেই পারছো যে একজন পাকিস্তান নাগরিক ভারতে এসে ভারতীয় নাগরিক হিসেবে ভোট দেওয়া, এবং সেটা এতদিন পর স্থানীয় প্রশাসন থাকা সত্ত্বেও এতদিন পর সেই বিষয়টি সামনে আসা যথেষ্ট উদ্বেগজনক। কিন্তু যেটা তদন্তকারীদের ভাবাচ্ছে যে কোনোভাবে কি পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যোগ রয়েছে এই আজাদ মল্লিকে, তার কারণ তাকে জেরা করে যে তথ্য তদন্তকারীরা পেতে চাইছে সেভাবে কিন্তু সে তদন্তে সাহায্য করছে না, উল্টে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তথ্য গোপন করার চেষ্টা করছে। ঠিক যেভাবে কোনো গুপ্তচর সংস্থার যারা এজেন্ট থাকে তারা যেভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়, তার এই ক্ষেত্রে আজাদের ক্ষেত্রেও তাকে জেরা করে এমনটাই মনে হয়েছে তদন্তকারীদের একাংশের। নজর রাখো সুজয়, অবশ্যই আমরা এই নিয়ে আবার কথা বলবো। পুলিশের মধ্যে আজকে যে আমরা এটা প্রমাণ পেয়ে যাচ্ছি যে আজকে তাদের মধ্যে, আপনি এই যে একটা কথা বললো, তাকে ইন্টারোগেশন ও কি বলে দেবে যে হ্যাঁ আমি হচ্ছে আইএসআই এর চর, কি আমি লস্করি তৈবারের চর? কখনো না, কখনো বলে না। এটা হচ্ছে গিয়ে ইন্টারোগেশনের যে প্রসিডিউর আছে, সিস্টেম আছে, সেগুলো হচ্ছে গিয়ে তারা খুব ভালোভাবে জানে এবং সেটা কি করে বের করতে হয়, এই যে শেকড়টা কি করে বের করতে হয় সেটাও ভালোভাবে জানে। আপনি দীর্ঘদিন ধরে বলছেন যে চতুর্দিকে যেভাবে জড়িয়ে আছে বহু ধরা পড়ছে, আপনি বলুন তাদের ধরা হচ্ছে, কিন্তু যারা পাসপোর্ট করছে, যারা নাকি আজকে ওখানে শেল্টার নিচ্ছে, যারা বিয়ে করছে, যারা থাকছে, যারা ইনস্টিগেট করছে, তাদের কজন অ্যারেস্ট করা হচ্ছে? শামশেরগঞ্জে অতি সক্রিয় পুলিশ, আর ব্যারাকপুরের সিসিটিভি ফুটেজ পেয়েও হাত গুটিয়ে রয়েছে পুলিশ। অভিযোগ ব্যারাকপুরের সদর বাজারে সিবিআই সেজে পিস্তল নিয়ে হুমকি, আতঙ্কে বাড়ি ছাড়া দম্পতি। অভিযোগ গত ফেব্রুয়ারি বিয়ের কথা ছিল স্বাতীলেখা ও সুমিতের, সেই মতো বেহালার এক ইন্টেরিয়র সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কর্ণধার শিবাজি সিংকে 1 লাখ টাকাও চেক দিয়েছিলেন, কিন্তু সেই সময় মা অসুস্থ হয়ে পড়ায় বিয়ে পিছিয়ে যায়। চেক ফেরত চাওয়া হয়। অভিযোগ তারপর থেকেই টাকা ফেরত না দিয়ে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। এমনকি সিবিআই পরিচয় দিয়ে লালবাতি লাগানো গাড়ি করে পিস্তল নিয়ে এসেও হুমকি দেওয়ার অভিযোগ। আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন স্বাতীলেখা সুমিত। সিসিটিভি ফুটেজ নিয়ে ব্যারাকপুর থানায় অভিযোগও দায়ের করেছেন তারা। কোনো ব্যবস্থা নেওয়া তো দূর, উল্টে সমঝোতায় আসতে বলছেন পুলিশ, দাবি অভিযোগকারীদের। চিন্তায় রাতের ঘুম ছুটেছে স্বাতীলেখা ও সমিতের। কি করবে তারা? কখনো দীঘা, কখনো শঙ্করপুর, কখনো তারাপীঠ, আবার কখনো ভিন রাজ্য পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। কে শিবাজি সিং? কেন তাকে তারা টাকা দেবেন? এটাই তাদের প্রশ্ন। আর কতদিনই বা এই নবদম্পতি পালিয়ে পালিয়ে বেড়াবেন? আর পুলিশ কেন চুপ আছে সে নিয়েও প্রশ্ন। যদিও পুলিশ বলছেন নেগোসিয়েশন করতে। তারা কেন নেগোসিয়েশন করবেন? যে তারা যখন কোনো তাদের সাথে ট্রানজ্যাকশান করেননি, তারা যখন তাদের সাথে সেই কোনো প্রোগ্রাম করেননি, কেন নেগোসিয়েশন করবেন? এটাই তাদের কাছে প্রশ্ন। নিরাপত্তাহীনতায় ভুগছে এই নবদম্পতি। ব্যারাকপুর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। মা সিরিয়াস যখন হয়ে যায় তখন আমাকে ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হয়, কাজেই ওই চেকটা বাউন্স করে। ফলে ওরা আমাকে 7 তারিখে 7ই ফেব্রুয়ারি জানায় যে চেকটা আমার বাউন্স করেছে। তখন আমি বলি যে দেখুন আমার বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে, আমার মা প্রচণ্ডভাবে সিরিয়াস, আমার বিয়ে ক্যান্সেল হয়ে গেছে, তাই চেকটা বাউন্স হয়েছে, আপনি চেকটা ফেরত দিয়ে যান। ওরা বলছে চেক ফেরত দেবো তখন যখন আপনি আমাদেরকে ক্যাশটা দেবেন। থ্রেট করে গেছে, তাদেরকে থ্রেট করে গেছে, বলে গেছে যেখানে পাবো সেখান থেকে তুলে নিয়ে গিয়ে মার্ডার করে দেবো, আপনার ছেলের বউকে মার্ডার করে দেবো। থানাতে জানিয়েছি, থানা বলছে নেগোসিয়েশন করতে হবে ওদের সাথে। ব্যারাকপুর থানা বলছে নেগোসিয়েশন করতে হবে ওদের সাথে। আমি নেগোসিয়েশনটা করবো কেন? আমাকে খুনের হুমকি দিচ্ছে, তাদের সাথে আমি নেগোসিয়েশন করবো? আর যেখানে কোনো প্রোগ্রামই করলাম না আমি, সেখানে তাদেরকে কী হিসেবে আমি টাকা দেবো?
ট্রেনিং দিতে আরম্ভ করে এবং তারা বাড়িতে এসে আমাকে তুলতেও আসে এবং নীলবাতি গাড়ি নিয়ে এসেছিলেন এবং হ্যাঁ তাতে বলেছিল দানা ভরে দেবো এবং তার সিকিউরিটিরা গুলি করে দেবে মানে গুলি যদি আমাকে সেখান থেকে তুলে নিতে চায় থানাতে কমপ্লেনও করেছি, জিডিও করেছি। তো এই মতো অবস্থাতে তারা আমাকে গত পরশু দিনও আমাকে ট্রেনিং দিয়েছে যে আমরা সিবিআইয়ের আমার মানে এরকম আমাকে পালিয়ে যেতে হচ্ছে এবং একটাই কারণে পালিয়ে যেতে হচ্ছে না, সেখানে যেখানে দেখা পাবো বলছে কলকাতার সারাউন্ডিং যেখানেই দেখা পাবো সেখানেতেই আমি তোমাকে তুলে নেবো। দিলীপ ঘোষের অবস্থান ও মন্তব্য নিয়ে টানাপোড়েনের মাঝে পরপর দুদিন বৈঠকে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, দলের সাংগঠনিক অবস্থা, বুথ স্তরে সংগঠনের অবস্থা, 4 জেলায় সভাপতির নাম ঘোষণা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে। সল্টলেক সেক্টর 5-এর একটি হোটেলে বৈঠকে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা সভাপতিরা। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টার প্রদীপ্ত কান্তি ঘোষের সঙ্গে। প্রদীপ্ত, এই বৈঠকে মূলত কোন কোন বিষয়ের উপর ফোকাস করা হবে? দেখো, এখনো পর্যন্ত বৈঠকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এসে পৌঁছাননি, কিন্তু শুভেন্দু অধিকারী সহ দলের একাধিক শীর্ষ নেতারা তারা এসে পৌঁছেছেন। দেবশ্রী চৌধুরী, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ সরকার, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর তারা সকলেই এসে পৌঁছেছেন। এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে প্রয়োজনে দলের যারা অবজারভাররা রয়েছেন তারা এই সমস্ত নেতাদের সঙ্গেও কিন্তু একান্তে বৈঠক করছেন। এবং তার পাশাপাশি এই মুহূর্তে যে চর্চা চলছে, এই যে দিলীপ ঘোষ নিয়ে নানা মন্তব্য, নানা বিতর্ক, সেই আবহে এই বৈঠক গুরুত্বপূর্ণ হলেও দিলীপ ঘোষ কি এসেছেন? দিলীপ বাবু তিনি আসেননি এবং আমাদের সঙ্গে যা কথা হয়েছে যে এই বৈঠক সম্পর্কে তার কাছে কোনো খবর নেই। আর তাৎপর্যপূর্ণভাবে গত 1 বছর ধরে আমরা যদি দেখি যে লোকসভা ভোটের পর দিলীপ বাবু কোর কমিটির বৈঠকে যোগ দিলেও এই ধরনের কোনো বৈঠকে যোগ দেননি। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে রাহুল সিনহাও বৈঠকে যোগ দিয়েছেন, দেবশ্রী চৌধুরী যোগ দিয়েছেন, যারা এই মুহূর্তে দলের কোনো পদাধিকারী নন, ঠিক যেমনটা দিলীপ ঘোষ, এবং সিনিয়র লিডারদেরকে বাছাই করে আজকের বৈঠকে ডাকা হয়েছে। এর মধ্যে দিলীপ ঘোষের না থাকাটা নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একটা চর্চা চলছে। আর যদিও বিজেপির নেতৃত্ব এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ, বিজেপির ভিন্ন যে নেতৃত্ব তারা ঢুকছিলেন যখন, সৌমিত্র খা সহ একাধিক নেতা, তারা এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তাদের বক্তব্য যারা বৈঠক দেখেছেন তারা বলতে পারবেন। এখন দেখার বিষয় নজর থাকবে প্রদীপ্ত, এই বৈঠক থেকে কি নির্যাস বেরিয়ে আসে। একদম বদ্ধপরিকর আর জনগণ তৈরি। জনগণ মানে সাধারণ মানুষ, লেখাপড়া জানা মানুষ, গ্রামের মানুষ সবাই বলছে আর পারছি না, এত দুর্নীতি সমস্ত স্তরে আর সহ্য হচ্ছে না। আমি কোনো কমিটির মধ্যে নাই, আমি আছি কোর কমিটিতে। কেবল কোর কমিটির 2-4 মাসে যখন বৈঠক হয় আমাকে ডাকা হয়, তখন আমি যাই। বাকি কমিটি যে ঠিক করে আমাকে যে কাজ বলা হয়, মেম্বারশিপের জন্য বলা হয়েছে, জেলায় জেলায় গেছি। এই যে মুর্শিদাবাদের আন্দোলনে আমাকেই পাঠানো হয়েছে, মালদাতে আমি সভা করেছি, জঙ্গিপুরে আমি সভা করেছি। পার্টি আমাকে যে কাজে যোগ্য মনে করে দেয় আমি সেটা করি। বাকি তো প্রতি সপ্তাহে আমাদের পার্টিতে মিটিং চলতে, বৈঠক আমাদের রোজই হয়। এখন নির্বাচন পার্টির চলছে, নতুন কমিটি হচ্ছে, বিভিন্ন জেলা থেকে, প্রদেশ থেকে, মণ্ডল থেকে সমস্ত কমিটির খসড়া লিস্ট গেছে, সেগুলো ওনারা বসে ফাইনাল করবেন। সেরকম লম্বা মিটিং চলবে। পরে খবরে আসছি। টালার শিরিশচন্দ্র চৌধুরী লেনে ঘরের ওপর ভেঙে পড়ল কারখানার পাঁচিল। গতকাল রাতে হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে 10 ফুট উঁচু পাঁচিলটি। ঘরের ছাদ ধসে আহত হয়েছে 4 জন। কারখানা কর্তৃপক্ষকে বারবার পাঁচিল মেরামতির কথা জানানো হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ক্ষতিগ্রস্ত ঘরগুলি মেরামতির আশ্বাস 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ সাহার। টালা এলাকার শিরিশচন্দ্র চৌধুরী লেনের যে একেবারে বড় পাঁচিল, প্রায় 10 ফুটের বেশি, সেই পাঁচিল ভেঙে পড়ে আর তাতেই বিপত্তি। মূলত এখানে 2টি ঘর রয়েছে, সেই 2টি ঘরের একেবারে ওপরের অংশ পুরোপুরি ভেঙে যায়, তার ফলে বেশ কিছু ঘর সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘরে মূলত 2টো ঘর মিলিয়ে 5 জন ছিল। তারা সঙ্গে সঙ্গে সেই ঘর থেকে বেরিয়ে আসে এবং তারপর তারা হাসপাতালে যায়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে পাঁচিল ভেঙে পড়ার ফলে একেবারে বিভিন্ন জায়গায় ইট পড়ে রয়েছে, পুরোপুরি ভেঙে গেছে। যদিও তারা প্রশ্ন তুলছেন, তারা দীর্ঘদিন ধরে এই যে ফ্যাক্টরি রয়েছে, এই
কারখানার মালিককে তারা বলেছিলেন যে এই পাঁচিল আগে থেকেই হেলে রয়েছে, যেটা যেন মেরামত করা হয়। অভিযোগ মেরামত করা হয়নি, ফলত এটা ভেঙে পড়েছে। তাই আগামী দিনে তারা কোথায় থাকবেন সেটা যেমন তারা প্রশ্ন তুলছেন, স্বাভাবিকভাবেই তারা বলছেন তারা কিভাবে এই জায়গায় বসবাস করবেন, তাই সেই জন্য কোনোভাবে যাতে কলকাতা পুরসভা দেখে সে কথাও তারা বলছেন। অন্যদিকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় সে প্রশ্নও তারা তুলছেন। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। হঠাৎ দেখছি গুমগাম করে আওয়াজ হচ্ছে, পাশের বাড়ি থেকে চিল্লাচিল্লি করছে, মানে আওয়াজটা আসছে বলে ওরা কান্নাকাটি করছে। তো সঙ্গে সঙ্গে দেখছি, আমি ওপরের দিকে দেখছি চালের দিকটাই মানে ধামধুম করে পড়ছে। আমার মাকে নিয়ে, আমার মা তো এমনি পেশেন্ট, আমার মাকে নিয়ে আমি টেনে বেরিয়ে এসি। বের করার পর এই থাম বা পাখাগুলো সব খুঁড়ে হুড় করে পড়ে গেছে। হঠাৎ করে দেখছি এরকম ঝুরঝুর করে পড়ছে। তখন আমার মেয়ে, আমার মাসি শাশুড়ি নিচে শুয়ে আর আমরা ওপরে শুয়ে, তখন এরকম দেখছি ওপর থেকে পড়ছে। তখন আমরা মেয়ে আর বাচ্চাকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছি। তার সেই রাত 2টো থেকে আমরা সাফার করছি। যার এই যে তেলের মিলটা, তার কোনো খবর নেই। তাকে খবর দেওয়া হয়েছিল কিন্তু উনি কোনো রেসপন্স করেননি। 2:15-তে ঘটনাটা ঘটেছে। ওনাকে 100-র ওপরে ফোন করা হয়েছে। আমাদের পাড়ার এক দাদার থেকে নাম্বারটা নিয়ে ফোন করা হয়েছে, একটা ফোনে রেসপন্স করেনি। প্লাস আমার একটা বন্ধু আরও 2-3 জন মিলে ওনার বাড়িতে যায়, পাশেই ওনার বাড়ি ছিল। আধা ঘন্টা 40 মিনিট ওনাকে নক করেছে,